নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। বলা যায় একগুচ্ছ প্রাইমারির আপডেট। ঠিক 2022 ডিএলএড মামলায় আজকে কি ঘটনা ঘটেছে এবং এছাড়াও পিএসসির যে ফুড এসআই পরীক্ষা হয়েছিল সেই ফুড এসআই নিয়ে আজকে কলকাতা হাইকোর্টে মামলা ছিল, সেক্ষেত্রে কী নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবং 2017 প্রাইমারি টেটের প্রশ্ন ভুল মামলা আজকে কলকাতা হাইকোর্টে উঠেছিল, সেই প্রশ্ন ভুল মামলা নিয়ে ঠিক কী রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট আপনাদেরকে এই বিষয় নিয়ে কিন্তু আমি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। 3টি বিষয়ের আপডেট কিন্তু এই ভিডিওতে আপনারা পাবেন। তো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব। এই ভিডিওতে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন, কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে একমাত্র কিন্তু নবদিগন্ত চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, তাহলে আজকে আমরা এই ভিডিওটি এবারে বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তো সবার আগে আপনাদেরকে যে আপডেটটি দিব, আপনারা অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন, যে আজকে 2022 ডিএলএড মামলা কিন্তু সুপ্রিম কোর্টে ছিল, যে এস বোপান্না স্যার এবং সঞ্জয় কুমার স্যারের বেঞ্চে। তো এক্ষেত্রে 2022 ডিএলএড মামলায় ঠিক সেরকমভাবে কিন্তু কোনো কিছু আজকে উঠে আসেনি, এবং এই মামলার কিন্তু পরবর্তী ডেট দেওয়া হয়েছে আজ থেকে 2 সপ্তাহ পর, অর্থাৎ 14 দিন পরে মামলাটি আবারও কিন্তু উঠবে। তো মামলাটি 14 দিন পরে কিন্তু শুনানির জন্য একটা কিছু হয়তো হতে পারে, বা ফাইনাল জাজমেন্ট হয়তো ওই দিন হতে পারে। তো এক্ষেত্রে সেরকম কোনো কিছু আজকে উঠে আসেনি, তো নতুনত্ব কিছু নেই 2022 ডিএলএড মামলায়। তো 2022 ডিএলএড মামলার ক্ষেত্রে খালি একটা বিষয় বলার, যে যেহেতু এই মামলাটা কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিলেও, কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ, সুব্রত তালুকদার ডিভিশন বেঞ্চ, তারা কিন্তু এই মামলাটাকে খারিজ করে দিয়েছিল, সিঙ্গেল বেঞ্চের রায়কে খারিজ করে দিয়েছিল, যে যেহেতু যে ডেটে 2022-এর নোটিফিকেশান বেরিয়েছিল, যে নভেম্বর মাসের 2022 সালে, ঠিক সেই সময় কিন্তু এই সমস্ত ক্যান্ডিডেটরা তারা ট্রেন্ড ছিলেন না, তারা কিন্তু তখন তাদের সেকেন্ড ইয়ারের যে রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু তাদের হাতে ছিল না, তাই সেই নিয়ম অনুসারে তারা আনট্রেন্ড ছিলেন, এবং তাই কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাদেরকে বাতিল করে দিয়েছিল। তো এই মামলাটি সুপ্রিম কোর্টে রয়েছে, আগামীতে 14 দিন পর তাদের ভাগ্য কিন্তু নির্ধারণ হতে চলেছে। এবারে চলে আসছে ফুড এসআইয়ের এক্সামের, যে 2024 সালের ঠিক 1 মাস আগে যে এসআই পরীক্ষা হয়ে গেল, সেই এসআই পরীক্ষা নিয়ে কিন্তু মামলা হয়েছে বেশ কয়েকটি কলকাতা হাইকোর্টে। আপনারা জানেন যে পরীক্ষার ঠিক 1 ঘন্টা বা 2 ঘন্টা আগেই কিন্তু হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র পেয়ে গিয়েছে ক্যান্ডিডেটরা। মোট 6টি শিফটে পরীক্ষা নেওয়া হয়েছিল পিএসসির ফুড এসআইয়ের। সেক্ষেত্রে 14 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন। তো তাদের যে পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস, এই যে অভিযোগ, এই অভিযোগে যে মামলা হয়েছিল, সেক্ষেত্রে আজকে কলকাতা হাইকোর্ট এই পরীক্ষার ওপরে স্থগিতাদেশ জারি করলেন। অর্থাৎ এক কথায় কলকাতা হাইকোর্টের নির্দেশের উপরেই কিন্তু এই পরীক্ষার রেজাল্ট পাবলিশড হবে। তো আজকে এই রেজাল্টের ওপর স্থগিতাদেশ জারি হয়েছে, এবং তার সাথে সাথে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন। অর্থাৎ কোথা থেকে প্রশ্ন ফাঁস হয়েছে, কেন প্রশ্ন ফাঁস হয়েছে, এর সাথে কারা কারা জড়িত আছে, এই সমস্ত বিষয় কিন্তু সিআইডিকে তদন্ত করে খুঁজে বের করে আনার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তো ফুড এসআইয়ের পরীক্ষা হয়তো টিকবে না, এই পরীক্ষা বাতিল হয়ে আগামীতে হয়তো নতুন করে আবারও পরীক্ষা নিতে হবে পিএসসি দপ্তরকে। তো এই হচ্ছে ফুড এসআই সম্পর্কিত আজকের আপডেট। এবারে চলে আসছি যে 2017 প্রাইমারি টেটের আজকে যে প্রশ্নভুল মামলার শুনানি ছিল বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। বিচারপতি রাজাশেখর মান্থা বেশ কিছুদিন ধরে কিন্তু একের পর এক নির্দেশ দিয়ে চলেছেন। তো বিচারপতি রাজাশেখর মান্থা তিনি কিন্তু প্রাইমারি বোর্ডের অ্যাক্টিভিটিসে ভীষণ ক্ষুব্ধ। তিনি এক কথায় বলতে গেলে প্রাইমারি বোর্ডের যে আচরণ, তাদের আচরণে কিন্তু তিনি ভীষণ অসন্তুষ্ট। আপনারা দেখেছেন এটাকে 2022 প্রাইমারি টেটের যে প্রশ্ন ভুল ছিল, সেক্ষেত্রে তিনি প্রাইমারি বোর্ডকে একাধিক আক্রমণের সুরে কিন্তু বিঁধেছিলেন, এবং তিনি বলেছিলেন যে প্রশ্ন করাটাও কিন্তু একটা আর্ট, এবং যথেষ্ট এক্সপার্ট দিয়ে কিন্তু সেই প্রশ্ন মূল্যায়ন করতে হয়। এখানে কেউ পিএইচডি করে পরীক্ষা দিতে আসেনি, প্রাথমিকের শিক্ষকতা করতে আসেনি, এরকম বিভিন্ন মন্তব্য করেছিলেন। তো ঠিক ওইখানে কিন্তু 23টি প্রশ্ন ভুলের একটা প্রসঙ্গ উঠে এসেছিলো, এবং বিচারপতি বলেছিলেন যে এখানে 23টিরও বেশি কিন্তু প্রশ্ন ভুল রয়েছে 150টি প্রশ্নের মধ্যে। তো আজকে 2017 সালের একটি মামলা, সেখানে কিন্তু প্রশ্ন ভুল ছিল, এই অভিযোগে ক্যান্ডিডেটরা মামলা দায়ের করেন, এবং সেক্ষেত্রেও বিচারপতি রাজাশেখর মান্থা তিনি কিন্তু ভীষণ রেগে যান, এবং তিনি
পর্ষদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন এবং তিনি একটাই কথা বলেন যে আগামী কালকের মধ্যে, মাত্র একদিনের মধ্যে পর্ষদকে কিন্তু এই প্রসঙ্গে হলফনামা দিয়ে বিস্তারিত জানাতে হবে কলকাতা হাইকোর্টকে, নইলে কিন্তু পর্ষদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নিতে চলেছেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি রাজাশেখর মান্তা মহাশয়। তো এই ক্ষেত্রে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, 2017 প্রাইমারি টেটেরও ওএমআর সিট কিন্তু পর্ষদের কাছে নেই, সমস্ত ওএমআর সিট তারা নষ্ট করে ফেলেছে। তো এই ক্ষেত্রে যদি প্রশ্নবুল মামলায় যদি সত্যি প্রমাণিত হয়ে যায় যে বেশ কিছু প্রশ্ন 2017 প্রাইমারি টেটেও ভুল ছিল, এবং এক্ষেত্রে পুনর্মূল্যায়ন করার বা ওএমআর রিচেক করার যদি নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা, তাহলে সেক্ষেত্রে কিন্তু পর্ষদের যিনি সভাপতি রয়েছেন গৌতম পাল, তিনি পুরোপুরি ফেঁসে যাবেন। কেননা পর্ষদ 2014 প্রাইমারির ওএমআর টেটের মামলার ক্ষেত্রে কথা প্রসঙ্গে কিন্তু তারা জানিয়েছিল 2017 সালে টেটের ওএমআর তারা নষ্ট করে দিয়েছে, সেই ওএমআরও তাদের কাছে নেই। তো ওএমআর যদি না থাকে তো কী করে পুনর্মূল্যায়ন হবে, রিচেক হবে, আবারও কিন্তু নতুন করে সমস্যা দানা বাঁধবে। যে 2017 সালের নিয়োগ কিন্তু ইতিমধ্যেই এখনও অনগোয়িং প্রসেসের মধ্যে রয়েছে, এখনও কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করতে পারেনি পর্ষদ। যে 9533-এর প্যানেল, তার কিন্তু থার্ড কাউন্সেলিং এখনও বাকি রয়েছে, এছাড়া ওয়েটিংদের নিয়োগ এখনও বাকি রয়েছে, এবং কিছু আনঅ্যাবজর্ব ক্যান্ডিডেট রয়েছে, তাদেরও হয়তো একটা লিস্ট বের করার কথা বলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয়। তো এক্ষেত্রে বেশ কিছু ক্যান্ডিডেটদের চাকরি কিন্তু এখনও বাকি রয়েছে, কিছুজন জয়েন করেছেন অলরেডি। তো সেক্ষেত্রে যদি ওএমআর পুনর্মূল্যায়ন হয় তাহলে কিন্তু পর্ষদ এক কথায় বলা যায় যে আবার নতুন করে হয়তো সমস্যার মধ্যে পড়বে। তো আগামীকাল এ প্রসঙ্গে বোঝা যাবে যে ঠিক কোন পথে হাঁটছে কলকাতা হাইকোর্ট, এবং পর্ষদের দেওয়া হলফনামা বা পর্ষদ কী বিবৃতি দেয় 2017 প্রাইমারির টেটের প্রশ্নভুল সম্পর্কে। এবং প্রশ্নভুলের বিষয় আসলেই কিন্তু ওএমআরের বিষয়টি আসবে, এবং ওএমআর সম্পর্কে তারা কি তথ্য তুলে ধরে আদালতে, এটাই কিন্তু সবথেকে আশ্চর্যের বিষয়, এবং এটাই কিন্তু গুরুত্ব বহন করে নিয়ে আসবে। আর তার উপরেই কিন্তু সম্পূর্ণ 2017 প্রাইমারি টেটের ভবিষ্যৎ নির্ভর করবে। ঠিক আমরা যেমন দেখেছি 2014 প্রাইমারি টেটের ওএমআর মামলায় বিচারপতি হুঁশিয়ারি দিয়েছিলেন যে পুরো প্যানেল বাতিল করে দেওয়ার, 60,000-এর প্যানেল, যেখান থেকে কিন্তু 2014 থেকে যে নিয়োগ হয়েছিল, দুটি ক্ষেত্রে নিয়োগ হয়েছে 16,500 আর 42,949। তো এই ক্ষেত্রে যদি প্রমাণিত হয়ে যায় যে 2017-রও কোনো ওএমআর সিট প্রাইমারি বোর্ডের কাছে নেই, অরিজিনাল ফুটপ্রিন্ট বা অরিজিনাল ওএমআর সিট, সেক্ষেত্রে কিন্তু 9,533-এর প্যানেলও আগামীতে সমস্যার মধ্যে পড়তে পারে। তো আগামীকালকের জাজমেন্টটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, কি হবে সেটা কিন্তু আগামীকালকার জাজমেন্টেই ঠিক হবে। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল আপডেটটি। আপনাদের আপডেটটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন। ধন্যবাদ বন্ধুরা, পরবর্তীতে নতুন আপডেট নিয়ে আসবো। সকলে ভালো থাকবেন।